আচ্ছা, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা দ্রুত জানাও। ঠিক আছে, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা দ্রুত জানাও। সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা দ্রুত জানাও। ঠিক আছে, ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েস ক্লিয়ার কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা দ্রুত জানাও। ঠিক আছে, ভয়েস সাউন্ড অল ক্লিয়ার কিনা দ্রুত জানাও আমাকে। ঠিক আছে, আমার ভয়েস আমার সাউন্ড সব ক্লিয়ার কিনা দ্রুত জানাও। আমার ভয়েস সাউন্ড ক্লিয়ার অল ক্লিয়ার কিনা দ্রুত জানাও আমাকে। হ্যাঁ, অল ক্লিয়ার স্যার, ওকে। এই তো, সবাইকে গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসটা আমরা শুরু করব। ওকে, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের আজকের ক্লাসটা শুরু করব। সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, একটু লাইভে মেনশন দিয়ে দাও। ওকে, সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু লাইভে মেনশন দিয়ে দাও। আসসালামু আলাইকুম ভাইয়া, আদাব সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সবাই নিজের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। সব সাউন্ড ভয়েস অল ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে, তাহলে আমরা ক্লাসটা কিছুক্ষণের মধ্যেই শুরু করব। ওকে, ওকে, সবাই দ্রুত নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, অল ক্লিয়ার ভাইয়া। ওকে, ওকে, নমস্কার দাদা, নমস্কার সবাইকে। অল ক্লিয়ার। আচ্ছা, সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও একটু। যারা লাইভে করতে পারবে না ক্লাস, তারা যেন লাইভে আসে, ক্লাসটা করে দ্রুত, তাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ওকে, চলো আমরা শুরু করি ক্লাসটা। হ্যাঁ, ওকে। তো আজকে আমাদের নিউটনের মেকানিক্সের 2 নাম্বার ক্লাস। তো যেখানে আমরা আমাদের এই নিউটনের মেকানিক্সের প্রথম দিন পড়ছি নিউক্লিয় বল, সবল নিউক্লিয়, দুর্বল নিউক্লিয়, এইগুলো সম্পর্কে বেসিক যে আইডিয়াগুলো নেওয়ার সেগুলো নিয়েছি। ঠিক আছে, ওকে। চলো, আজকে হচ্ছে আমরা এইখান থেকে বেসিক আইডিয়া সংবলিত যেগুলো, এখানে আমাদের কিছু 9-10-এর পড়াশোনা আছে যেটা আমরা অলরেডি করে আসছি। ওকে, চলো। তো আমাকে তো সবাই চিনোই, পড়াশোনা হচ্ছে বইয়ের থেকে। তোমাদের সাথে ফিজিক্স ইন্সট্রাক্টর হিসেবে থাকবো আমি। ওকে, আমাদের পেজ সম্পর্কে তো জানোই। ওকে, চলো। নিউটনের সূত্রসমূহ। ওকে, নিউটনের গতিসূত্র কয়টা? সবাই দ্রুত কমেন্ট করো তো, নিউটনের গতিসূত্র কয়টা? এই সবাই একটু দ্রুত কমেন্ট করো তো, নিউটনের গতিসূত্র কয়টা? সবাই একটু দ্রুত কমেন্ট করো, নিউটনের গতিসূত্র কয়টা? 3টা। সাব্বাস, ঠিক আছে। নিউটনের গতিসূত্র 3টা। ওকে, এখন আসো প্রথম সূত্র। প্রথম সূত্রের বিবৃতি কি দেখো তো, আমরা পড়ছি না এগুলো? আমরা 9-10-এ পড়ছি না এগুলো? যে বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে। ওকে, আমি যদি একটু লেজার পয়েন্টে দেখাই, আমি একটু লেজার পয়েন্টারতে দেখাই। দেখো, বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকবে এবং গতিশীল বস্তু বেগে সরল রেখায় বা সরল পথে গতিশীল থাকবে। ওকে, এই দুটো সম্পর্কে আমরা জানি। ওকে, এইটা যে বিবৃতিটা, এটা আমরা অলরেডি 9-10-এ পড়ে আসছি। ওকে, এখন আমরা এখান থেকে একটু বিস্তারিত পড়াশোনা করব। ওকে, দেখো, নিউটনের প্রথম সূত্র হতে 2টি বিষয় সম্পর্কে জানা যায়। কি কি? একটা হচ্ছে বলের গুণগত বৈশিষ্ট্য, একটা হচ্ছে জড়তা। ওকে, বলের সংজ্ঞা বা গুণগত বৈশিষ্ট্য, এটা আমরা জানি যে বল কি, কোনো বস্তুর উপর যা প্রয়োগ করলে বা যেটা প্রয়োগ না করলে বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে,
তাহলে কি তাকে কি বলবে, তাকে বল। ওকে, আর জড়তা কি, জড়তা তো আমরা জানি অলরেডি, ঠিক আছে, আমরা সামনে পাবো, আমাদের পড়াশোনার ভিতর আছে জড়তা। ওকে, দেখো কোনো বস্তুর উপর প্রযুক্ত স্বতন্ত্র বলগুলো নিট বল এফ সামেশন অফ এফ ইকুয়াল f1 প্লাস f2 প্লাস f3 প্লাস ডট 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 অফ এফ অফ এম। ওকে, সামেশন অফ এফ কেন দিচ্ছি, কারণ একটা বস্তুর উপর যে বলা হয় যে একটা বল প্রয়োগ হবে এমন না, একটা বস্তুর উপর অনেকগুলো বল প্রয়োগ হতে পারে, f1 f2 f3। এবার সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলো তো যে এই যে f1 f2 f3 আমি যে বললাম বল, এই বল কি রাশি, ভেক্টর না স্কেলার রাশি? সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলো তো, বল কি রাশি, ভেক্টর না স্কেলার? সবাই একটু দ্রুত কমেন্ট করে ফেলো, বল কি রাশি, ভেক্টর না স্কেলার? সবাই দ্রুত একটু কমেন্ট করে ফেলো। ভেক্টর, রাইট। ওয়াইদুর রহমান, থ্যাংক ইউ। করিনুর ইসলাম, থ্যাংক ইউ। ভেক্টর রাশি, জেরিন আক্তার, ওকে। ভেক্টর রাশি, ভেক্টর ভেক্টর, ওকে ওকে। সো কোনো বস্তুর উপর প্রযুক্ত বল যদি ভেক্টর রাশি হয়, তাহলে কি আমরা কোনো বস্তুর যে ভেক্টর, ভেক্টর যোগফলের মাধ্যমে আমাদের বলগুলোকে কাউন্ট করতে হবে। ওকে, দেখো এই যে সামেশন অফ এফ মানে কি f1 প্লাস f2 প্লাস f3 ডট ডট দিয়ে যতগুলো বল প্রযুক্ত হবে সেটা হবে fn। এখন দেখো নিউটনের দ্বিতীয় সূত্র হতে আমরা কি বলতে পারি, সামেশন অফ এফ ইকুয়াল এম। আমাদের 9-10 যেটা ছিল সেটা ছিল এফ ইকুয়াল এম এ। ওকে, আমাদের 9-10 ছিল এইটা এফ ইকুয়াল এম এ, আমরা ছোটবেলা থেকে এটা পুরো অভ্যস্ত। কিন্তু ধরো এই একটা বস্তু, এই বস্তুর উপর আমি একদিক থেকে বল প্রয়োগ করলাম, তোমাদের বঙ্কিম ভাই একদিক থেকে বল প্রয়োগ করলো, তোমাদের প্রিয়ম ভাই একদিক থেকে বল প্রয়োগ করলো। সো এই যে f1, এই যে f1 এটা হচ্ছে কি, ধরো এটা f1, এটা f2, এটা f3। তাহলে একটা বস্তুর উপর যে টোটাল বল ক্রিয়া করবে, এই বলগুলো যে লব্ধি, এই লব্ধিটাই কি হবে আমাদের জন্য, বস্তুটা সেদিকেই গতিশীল হবে না। ধরো আমাদের লব্ধিটা কাজ করতেছে এদিক বরাবর, এইটা হচ্ছে লব্ধি, তাহলে আমাদের টোটাল সামেশন অফ এফ কি হবে এটা। সো আমরা এখন থেকে এটাকে বলবো সামেশন অফ এফ ইকুয়াল এম এ, ঠিক আছে, এটা হচ্ছে আমরা এখন থেকে বলবো, এটাই দেখো এখানে তাই লেখা হয়েছে। ওকে, বলছে কি সামেশন অফ এফ ইকুয়াল এম এ হলে ওই বস্তুর উপর কার্যরত কোনো বল ক্রিয়া করছে না ধরে নেওয়া যায়। তার মানে কি, আমার যদি সামেশন অফ এফ ইকুয়াল 0 হয়, তার মানে আমি অনেকগুলো বল প্রয়োগের ফলেও যদি বস্তুটা স্থির অবস্থায় থাকে, তার মানে কি আমার এখানে কোনো বল ক্রিয়া করছে না ধরে নেওয়া যায়। ওকে, তাহলে এফ অফ এফ এ ইকুয়াল 0 আর এম ইজ নট ইকুয়ালস টু 0, কারণ কি এই এম বস্তুর ভর, বস্তুর ভর কখনো কি 0 হবে, হবে না। তার মানে কি বস্তুর ভর যদি 0 না হয়, তাহলে কি এটা ত্বরণ অবশ্যই 0, আর বস্তুর ত্বরণ যদি 0 হয় আমরা জানি না। ওকে, দেখো আমি একটু লিখি এখানে। ওকে, আমি যদি এখানে একটু লিখি, দেখো বস্তুর ত্বরণ, আমরা ত্বরণ সমান কি জানি, ডি ডিডিটি অফ ভি। আচ্ছা, এটা আমরা এখনো জানি না, এটা আমরা এখনো ভেক্টর ফর্ম মানে ভেক্টরের ভিতর ভেক্টর ক্যালকুলাস নামে আমাদের একটা অংশ বাকি আছে এখনো, এটা আমরা পড়ি নাই এখনো। বাট আমরা বলতে পারি যে এটা হচ্ছে এই ফর্মটা আমরা পড়ছি না, ভি বাই টি। ওকে, ভি বাই টি এটা আমরা পড়ছি না, তাহলে এ যদি হয় 0, তাহলে কি আমরা বলতে পারি ভি বাই টি ইকুয়াল 0। আর ভি বাই টি ইকুয়াল 0 মানে কি ভি ভি বাই টি ইকুয়াল 0, তার মানে কি ভি ইকুয়াল 0। এখন ভি ইকুয়াল 0 তার মানে কি এটা হচ্ছে সমবেগের সমান। ওকে, তাহলে আমরা বলতে পারি কি ভি হচ্ছে ধ্রুবক। এখন আসো, ভি যদি ধ্রুবক হয় তার মানে কি আমাদের বস্তুটা আজীবন সমবেগে চলতে থাকবে। ওকে, ঠিক আছে, বোঝা গেছে? ওকে, এই প্রথম স্লাইড বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। প্রথম স্লাইডটা বোঝা গেছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? প্রথম স্লাইডটা বোঝা গেছে কিনা? শোনো, তোমাদের ক্লাসে যা লেখার এটা হচ্ছে পরে তোমরা নোট দেখে লিখে ফেলবা, আমি তো স্লাইড দিয়ে দিই, ঠিক আছে, স্লাইড তো আমি দিয়ে দিই। সো এই স্লাইডটা তোমরা পরে দেখে লিখে ফেলবা খাতায়, এবং নোট করে অবশ্যই পোস্ট করবা গ্রুপে, ঠিক আছে? আমি এখন তোমরা ক্লাসে শুধু বুঝো বিষয়টা, পরে খাতায় লিখে নিতে পারবা, সমস্যা নেই।
আর ম্যাথ যেগুলো সেগুলো আমি করাই দেবো। এই স্লাইডে লিখে রাখার কারণ কি, তোমাদের সময়টা সেভ হয়। ঠিক আছে, ওকে চলো নেক্সট। তাহলে এই যে হ্যাঁ, অনেকে বুঝছি বুঝছি স্যার বুঝছি, ও সাব্বাস। চলো নেক্সট, জড়তা। আচ্ছা, প্রথম সূত্র থেকে আমরা কি পেলাম? বলের বলের সংজ্ঞা বা গুণগত বৈশিষ্ট্য, এটা তো আমরা পাচ্ছি। এরপর আছে কি? জড়তা। ওকে, জড়তা কি? এই দেখো, বাহ্যিক কোনো বলের অনুপস্থিতিতে কোনো বস্তুর গতির স্বাভাবিক অবস্থা বজায় রাখার ধর্ম বা প্রবণতাকে কি বলে? জড়তা। ওকে, ধরো এই বস্তুটা এখানে আছে, এই লাল কালারের বস্তুটা কি এখানে আছে, আমি এর উপর বল প্রয়োগ করতেছি, এর উপর বল প্রয়োগ করতেছি। সে ধরো এরকম একটা হেলানো অবতলে আছে, বল প্রয়োগ করে তাকে আমি উপরে তুলে নিয়ে যাচ্ছি। এখন আমি যদি বল প্রয়োগ করা সরিয়ে দিই, ওকে, আমি যদি বল প্রয়োগ করা সরিয়ে দিই, দেখো প্রথমে হচ্ছে আমি তাকে এরকম ভাবে বল প্রয়োগ করে নিয়ে যাচ্ছিলাম। ওকে, এবার দেখো আমি তাকে বল প্রয়োগ করা সরিয়ে দিলাম। ঠিক আছে, এই সরিয়ে দিলাম। তাহলে কি হবে? এইবার সে একা একাই এখানে গড়িয়ে পড়ার চেষ্টা করবে না। তার মানে কি, একটা বস্তু যদি এখানে ছিল, তাকে যদি আমি ঠেলে ঠেলে উপরে এভাবে নিয়ে যেতাম, তাহলে কি সে উপরে উঠতো? কিন্তু তার স্বাভাবিক ধর্ম কি, তার আগের জায়গায় কি অবস্থানে ফেরত আসে না? ঠিক আছে, এই যে আগের জায়গায় যে ফেরত আসার ধর্ম বা প্রবণতা, দ্যাটস কল জড়তা। ঠিক আছে, এটাকে কি বলা হয়? জড়তা। এখন আসো, এই জড়তা কয় ধরনের? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা। ওকে, আচ্ছা এবার আসো স্থিতি জড়তা। স্থিতি জড়তা কি? দেখো প্রথমে একটা উদাহরণ আছে কি, এটা হচ্ছে মুদ্রা ও কাপের পরীক্ষা। আচ্ছা, মুদ্রা ও কাপের পরীক্ষাটা কেমন, আমি যদি একটু ছবি এঁকে বুঝাই। মুদ্রা ও কাপের পরীক্ষাটা কেমন, দেখো এই এই ধরো হচ্ছে আমাদের একটা কাপ, এই এই হচ্ছে একটা কাপ। এখন এর উপর তুমি একটা কাগজ দিয়ে রাখলে, কাগজ বা তাস, তাস দিয়ে রাখলে। ওকে, ঠিক আছে, ধরো এই পর্যন্ত কি, এটা তাস আছে একটা। ওকে, আমি মাঝখানে দাগটা একটু মুছে দিই। তাস, তাস দিয়ে রাখলে তুমি। এখন আসো, এই যে তুমি তাসটা দিলে না, এই তাসটা দিয়ে রাখলে তুমি, এই তাসের উপর একটা কয়েন দিয়ে রাখলে। ওকে, তাসের উপর তুমি একটা কয়েন দিয়ে রাখলে, ভালো কথা। এই তাসের উপর যখন কয়েনটা দিয়েছিল, তখন কি গ্লাসের ভিতর পড়লো? পড়লো না। কিন্তু তুমি এবার হঠাৎ করে এই কাগজটাকে টান দিবা, হঠাৎ হঠাৎ করে টান দিবা। হঠাৎ করে টানলে কি হবে? দেখো, হঠাৎ করে টানলে তোমার কাগজটা তো আগের জায়গায় বেরোয় চলে আসবে। ঠিক আছে, কিন্তু এই যে যে মুদ্রাটা ছিল, এই যে যে মুদ্রাটা, এই মুদ্রাটা কি হবে? এবার এই কাপের তলায় চলে যাবে, এই তলায় চলে গেল কাপ। ঠিক আছে, তাহলে কি হলো? আমি একটা কাপ নিলাম, কাপের উপর একটা তাসের প্যাকেট রাখলাম বা তাস রাখলাম, তারপর একটা মুদ্রা রাখলাম। এই মুদ্রাটা আমি যখন এবার এখান থেকে হঠাৎ করে এই তাসটাকে টান দিব, হঠাৎ টান, হঠাৎ করে যখন টান দিব, তখন কি ঘটবে? এই মুদ্রাটা কি করবে? এই প্যাকেটের নিচে এখানে পড়ে যাবে। ওকে, কেন পড়বে? এটার কারণ হচ্ছে এই স্থিতি জড়তা। ঠিক আছে, এটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, করে নিজেদের ছোট ভাই বোন যারা আছে, তারা হঠাৎ করে দেখলে ভাববে কি, আমার দাদা বা দিদি তো ম্যাজিক শিখে গেছে। ঠিক আছে, এটা বাসায় শিখবা, কাজ করবা। হ্যাঁ, ওকে চলো। ওকে, এবার আসো কি বলছে দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, প্রথম পয়েন্ট তাহলে হয়ে গেল আমাদের। দ্বিতীয় পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট বলছে কি, স্থির অবস্থা হতে হঠাৎ করে গাড়ি চলতে শুরু করা। ওকে, স্থির অবস্থাটা হঠাৎ করে যদি গাড়ি চলতে শুরু হয়, ধরো এই হচ্ছে তোমাদের গাড়ির সিট। এখন এই গাড়ির সামনে ধরো তোমাদের বঙ্কিম ভাই বসে আছে। ঠিক আছে, এই এই হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই, এই হচ্ছে গাড়ির হ্যান্ডেল ধরে বসে আছে। ওকে, এই হচ্ছে গাড়ির চাকা। এখন দেখো, ধরো যদি, আচ্ছা এটা বঙ্কিম ভাই পা আর কি, হ্যাঁ, এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের বঙ্কিম ভাই। বঙ্কিম ভাইয়ের এমন একটা গাড়ি আছে, যেটা তলে শুধু, সিটের তলে দুটো চাকা লাগানো। ঠিক আছে, আচ্ছা একজন লিখছে আগে করছিলাম এইটা, এই তো সাব্বাস। ওকে, তোমাদের বঙ্কিম ভাইয়ের এমন একটা গাড়ি আছে, ঠিক আছে, যার তলে শুধু চাকা লাগানো, যার কোনো বডি নাই, যার কোনো হেড নাই, কিচ্ছু নাই, শুধু কি গাড়ির তলে একটা চাকা লাগানো আছে। ওকে, এখন দেখো ওই বঙ্কিম ভাই যখন গাড়িটাকে স্টার্ট করলো, হঠাৎ করে স্টার্ট করার ফলে কি হলো, তার এই যে বডির লোয়ার পার্টটা, এই লোয়ার পার্ট কি চলা শুরু করলো, কিন্তু তার এই উপরের পার্ট, এই যে পার্টটুকু, আমি নীল কালিতে দেখাই, এই দেখো সে ধরো নীল কালারের জামা পরে আছে, এই যে নীল পার্টটুকু, এই নীল পার্টটুকু কি চলা শুরু করছে? করে নাই।
কারণ তার উপরে পার্ট চলা শুরু করার কারণে তার বডি থেকে একটা ঝাঁকুনি লাগে। ঠিক আছে, এটাই হচ্ছে কি আমাদের এই মুদ্রা ও সরি হঠাৎ হতে স্থির অবস্থা হতে হঠাৎ গাড়ি চালানো শুরু করা। ওকে, তাহলে এটা বোঝা গেল। এবার আসো, ক্যারামের উপর গুটি স্থির থাকলেও নিচে গুটি সরে যায়। আমরা ক্যারাম খেলার সময় জানি না, ক্যারাম যদি খেলি আমরা তাহলে কি হয় দেখো তো, এতগুলো গুটি পরপর থাকে এরকম। এবার ধরো আমি যদি স্ট্রাইকার দিয়ে একে আঘাত করি, অনেক সময় যে তাল গাছ, ক্যারামে তাল গাছ খেলে, তাল গাছের সময় ধরো উপরে সবকটা গুটি স্থির, কিন্তু এই নিচের একটা গুটি সরে ধরো পকেটে চলে গেল। ঠিক আছে, তাহলে এই যে গ্রামের গুটি সরে যায়, এটা কি কারণে ঘটে? এই স্থির জড়তার কারণে বা স্থিতি জড়তা। ওকে, চলো তাহলে এটা বোঝা গেল। বা নেক্সট আসো, ক্যারামের কোটের কাপড়ে লাঠির আঘাত করা। আচ্ছা, আমরা মায়েরা, আমাদের মায়েরা বিশেষ করে তারা একটু গ্রামের দিকে বাসা, শহরেও আছে, এরা হচ্ছে ছাদে করে কি কাপড় মেলতে দেয়। তো সেই ছাদে কাপড় মেলতে দেওয়ার পর ধরো শুকানো হয়ে গেছে, তো শুকানোর পর বা কম্বল, বড় কম্বল শুকানো হয়ে গেছে, এবার কি একটা লাঠি দিয়ে পিটায়। ঠিক আছে, লাঠি দিয়ে পিটায়। আর অনেক সময় দেখবা যে ওই যে যারা তোশক তৈরি করে, ওই তোশকের দোকানগুলোতে দেখবা যে তোশকের দোকানগুলোতে হচ্ছে লাঠি দিয়ে পিটায় পিটায় ধুলো ঝাড়ে। ঠিক আছে, তো সেই লাঠি দিয়ে আঘাত করা, পিটিয়ে ধুলো ঝাড়া, এটাই হচ্ছে কি এর উদাহরণ। ঠিক আছে, এটা হচ্ছে স্থির জড়তার উদাহরণ। ওকে, তো এখন আসো নেক্সট আমরা যদি যাই, নেক্সট হচ্ছে আমাদের ওকে গতি জড়তা। ওকে, গতি জড়তা, গতি জড়তা কি দেখো, চলন্ত গাড়ি থেমে যাওয়া, ঠিক এর উল্টোটা। হঠাৎ করে যেতে যেতে আমরা জানি না, যদি বাস হঠাৎ করে থমকে যায় তাহলে কি আমরা সামনের দিকে একটু ঝুঁকে পড়ি। ধরো তুমি এরকম ছিলে, বাস এরকম চলছে, চলতে চলতে হঠাৎ করে বাস থেমে গেছে, তখন কি আমরা স্বাভাবিকভাবে একটু সামনের দিকে এরকম ঝুঁকে পড়ি। ঠিক আছে, এই ধরো এরকম ভাবে সামনের দিকে ঝুঁকে পড়ি না, তখন কিছু একটা ধরে আটকে আমরা নিজেদেরকে সামাল দিই। ঠিক আছে, ওকে, এইটা ধরো হচ্ছে তোমাদের বঙ্কিম ভাই বাসে যাচ্ছিল, আর এটা হচ্ছে তোমাদের পিয়ম ভাই, এই আর কি। ঠিক আছে, আমার ছবি আঁকার ততটা ভালো না, সরি একটু বুঝে নিও। হ্যাঁ, তোমাদের বঙ্কিম ভাইয়ের মতো আমি তো এত সুন্দর একটু বায়োলজি চিত্র আঁকাতে পারি না, কষ্ট থেকে গেল। যাই হোক, এই তাহলে আসো এখানে কি হবে, এটা চলন্ত গাড়ি। আচ্ছা, চলন্ত গাড়িতে কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে পুনরায় আরোহীর হাতে ফিরে আসে। ওকে, এটা আমরা জানি। ধরো তুমি বাসের ভিতর বসে বল খেলতেছো, একটা বাচ্চা বা তুমি বাসের ভিতর বসে বল ক্যাচ ধরতেছো আবার খেলতেছো। আচ্ছা, বাসের ভিতর বসে তুমি যখন বল খেলতেছো, তখন কি হয়, ওই বাসের ভিতর বলটা কি তোমার হাতে ফেরত আসে না, নাকি বল পিছনে চলে যায়? বাসটাই বলটা তোমার হাতে ফেরত আসে। এটাও হচ্ছে কি গতি জড়তার উদাহরণ। ওকে, আচ্ছা, সবাই তাহলে এই স্লাইডটা বুঝছো কিনা? সবাই দ্রুত বলো, সবাই দ্রুত বলো স্লাইডটা বুঝছো কিনা, এই স্লাইড 2 বুঝছো কিনা? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। সবাই বুঝছো কিনা দ্রুত? সবাই দ্রুত বুঝছো কিনা? আচ্ছা, বুঝছি দাদা। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো, নিউটনের প্রথম সূত্র শেষ, প্রথম সূত্রের কাহিনী শেষ। ওকে, চলো দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র হচ্ছে দেখো, সময়ের সাথে কোনো বস্তুর, আচ্ছা জি ভাই বুঝছি। ওকে, সময়ের সাথে কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার উক্ত বস্তুর বলের প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগ পরিবর্তন সেদিকে ঘটে। আচ্ছা, সময়ের সাথে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, তার মানে আমরা সরাসরি বলতে পারি দেখো তো, এ প্রপোর্শনাল টু ভরবেগের পরিবর্তনের হার, তার মানে কি ডেল পি বাই ডেল টি। ওকে, ডেল পি বাই ডেল টি, এইটা হচ্ছে আমাদের কি ভরবেগের পরিবর্তনের হার। ওকে, এখন আসো তাহলে আমাদের ভরবেগের পরিবর্তনে আমরা সামনে পাবো এটা, তাহলে এটা তো আমরা জানি, নিউটনের সূত্র আমরা পড়ছি। দেখো, দ্বিতীয় সূত্র হতে বলের পরিমাপ করা যায়। ওকে, এটা পড়বা, বলের পরিমাপ কিভাবে করা যায়, এফ ইকুয়াল এম এ দিয়ে। ওকে, এবার আসো কি বলছে, দ্বিতীয় সূত্র দিয়ে এফ ইকুয়াল এম এ সামেশন অফ এফ ইকুয়াল এম এ প্রতিপাদন করা যায়, অর্থাৎ বল ও ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করা যায়। ওকে, কি বলছে, বলের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কে জানা যায়, বলের অভিমুখ সম্পর্কে জানা যায়, অর্থাৎ বল কোন দিকে ক্রিয়া করবে এটা সম্পর্কে যেমন জানা যায়, ঠিক তেমনই বলের গুণগত বৈশিষ্ট্য সম্পর্কেও জানা যায়। ওকে, আচ্ছা, বলের একক, একক বল ও বলের নিরপেক্ষ নীতি সম্পর্কে জানা যায়। আচ্ছা, এই তিনটা জিনিস আমরা পাবো। বলের একক কি? সবাই দ্রুত কমেন্ট করে ফেলো তো, বলের একক কি?
আমি জানি না, বলের একক কি? সবাই দ্রুত কমেন্ট করে দাও, বলের একক কি? সবাই দ্রুত কমেন্ট করো, বলের একক কি? ওকে, নিউটন। ওকে, সাব্বাস। অর্পিতা বিশ্বাস, ওয়াহিদুর রহমান, নিউটন। ওকে, চলো তাহলে কি আমরা বলতে পারি বলের একক হচ্ছে নিউটন। ওকে, এবার কি বলছে? একক বল অর্থাৎ কোনো বস্তুর উপর একক বল প্রযুক্ত হলে যা ঘটনা ঘটবে সেটা আমরা সামনে পাবো। বলের নিরপেক্ষ নীতি, এটাও আমরা সামনে পাবো। ওকে, চলো নেক্সট স্লাইড। দেখো দ্বিতীয় সূত্র কি বলছে, এই যে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, এম ইকুয়াল বস্তুর ভর, ভি নট ইকুয়াল বস্তু সমবেগে বা যে বেগে চলছে। ভালো কথা। ওকে, একটি ধ্রুব বল এফ বস্তুর গতির দিকে টি সময় ধরে ক্রিয়া করলো এবং বস্তুটি ভি বেগ অর্জন করলো। তাহলে আমাদের ভি বেগ অর্জন করলো টি সময় পরে, তাহলে কি আমরা ত্বরণ বলতে পারি এ ইকুয়াল ভি মাইনাস ভি নট বাই টি, এটাকে আমরা ত্বরণ বলতে পারি। ওকে, গতিশীল বস্তুর ভরবেগ, গতিশীল বস্তুর ভরবেগ কি? পি ইকুয়াল এম ভি। ওকে, ভরবেগের পরিবর্তনের হার ডি ডিটি অফ পি। আচ্ছা আমি সহজে বোঝাই একটু, দেখো 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 সহজে বোঝাই। 9-10 পড়াশোনা একটু করে আসি আমরা। কোনো বস্তুর উপর প্রযুক্ত ভরবেগ, আমাদের যে বেগের সেইটা ছিল, এটা কি বলছিল? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ ইজ প্রপোর্শনাল টু ডেল পি বাই টি। ওকে, ডেল পি মানে আমরা কি বলতে পারি? এম ভি মাইনাস এম ভি নট বাই টি। এখন আসো তাহলে আমাদের পর প্রযুক্ত বল, প্রথমে আসো প্রথম বেগ ছিল ভি নট, আমি তার উপর বল প্রয়োগ করলাম হচ্ছে এফ, ফলে বস্তুর বেগ হলো ভি। তাহলে বস্তুর উপর ত্বরণ কত হবে? ভি মাইনাস ভি নট বাই টি। এবং বস্তুর আদি ভরবেগ পি ওয়ান সমান কত হবে? এম ভি নট। বস্তুর শেষ ভরবেগ কত হবে? পি টু ইকুয়াল এম ভি। সো আমি কি বলতে পারি? পি টু মাইনাস পি ওয়ান এটা সমান এম ইন্টু ভি মাইনাস ভি নট। যেখান থেকে আমরা সরাসরি বলতে পারি কি, তাহলে ডেল পি বাই টি ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ভি নট বাই টি অ্যান্ড এম ইন্টু ভি মাইনাস ভি নট বাই টি, এটা সমান হচ্ছে এম ইন্টু এ। কারণ আমরা ত্বরণ আগেই লিখে আসছি যে এটা হচ্ছে ত্বরণ আমাদের। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সামেশন অফ এফ ইকুয়াল এম এ। ওকে, তাহলে সামেশন অফ এফ ইকুয়াল এম এ আমরা আগে এতদিন ধরে শিখছি এটা হচ্ছে এফ ইকুয়াল এম এ, কিন্তু এখন থেকে আমরা ইউজ করব সামেশন অফ এফ। মানে কি, যে কয়টা বল থাকবে সব কয়টা বলের জন্য কি সামেশন ইউজ করব আমরা। বোঝা গেছে? ঠিক আছে, সবাই দ্রুত কমেন্ট করো তো বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো। এই প্রমাণ লাগবে না তোমাদের, এই প্রমাণ আমি এমনি দেখাইছি, প্রমাণ লাগবে না তোমাদের, প্রমাণ লাগবে না। বুঝছো কিনা? সবাই দ্রুত কমেন্ট করো। বুঝছি। ওকে, তাহলে চলো নেক্সট কি বলছে দেখো। দ্বিতীয় সূত্রানুসারে কি বলা যায়? এই যে সামেশন অফ এফ ইকুয়াল এম এ। ওকে, একাধিক বল ক্রিয়াশীল হলে আমরা কি বলতে পারি? সামেশন অফ এফ ইকুয়াল এফ ওয়ান এফ টু এফ থ্রি প্লাস এফ এন সামেশন অফ এফ ইকুয়াল এম এ। এই এ কি ভেক্টর রাশি না? দেখো এই এফ সমান ভেক্টর রাশি। ওকে, এফ সমান ভেক্টর রাশি, এ সমান ভেক্টর রাশি। তাহলে কি আমরা বলতে পারি যে সামেশন অফ এফ ইকুয়াল এম এ, এটার নিচেও দাগ দিতে হবে একটা, এই এর নিচেও দাগ দিতে হবে একটা। ওকে, এই এর নিচেও দাগ দিতে হবে একটা। বোঝা গেছে? তাহলে সবাই বুঝতে পারছো যে এখানে এর নিচে দাগ দিতে হবে, এফ এর নিচেও দাগ দিতে হবে। ওকে, চলো নেক্সট স্লাইডে যাই। দেখো একক বলের সংজ্ঞা আমরা কি জানি? একক বলের সংজ্ঞা কি জানি আমরা? দেখো আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল সামেশন অফ এফ প্রপোর্শনাল টু ডিডিটি অফ পি। তার মানে দেখো আমরা আছে কি এফ ইকুয়াল এম এ, এই পর্যন্ত বুঝি। এফ ইকুয়াল এম এর পর যদি আমি এম সমান 1 কেজি বসাই, এ যদি ত্বরণ যদি হয় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে বল এফ, এই এফ এর মান কত হবে? 1 নিউটন। ওকে, তাহলে কি বলতে পারি আমরা? দেখো তো, যে পরিমাণ বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে? 1 নিউটন। ওকে,
তার মানে কি একক বলের সংজ্ঞা কি? এই যে একক বল এইটা, যে পরিমাণ বল একক ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে কি বলে? 1 নিউটন বলে। ওকে, এবং 1 নিউটনের সংজ্ঞা কি? 1 নিউটন ইকুয়াল 1 কেজি গুণ 1 মিটার/সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, ওকে। এবার আসো সামেশন অফ এফ ইকুয়াল এম এর ব্যাখ্যা। এটা ব্যাখ্যা কি? দেখো, এম ইকুয়াল কনস্ট্যান্ট হবে। যদি এম ইকুয়াল কনস্ট্যান্ট হয় তাহলে সামেশন অফ এফ এটা প্রপোর্শনাল টু কি? এ, অর্থাৎ বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক। এটা আমরা জানি যদি এম কনস্ট্যান্ট হয়। ওকে, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি এটা বস্তুর ত্বরণ প্রযুক্ত বলের সমানুপাতিক। ভালো। যদি সামেশন অফ এফ ইকুয়াল 0 হয় তাহলে বস্তুর ত্বরণ বা মন্দন হয় না, বস্তু সমবেগে চলতে থাকে। সামেশন অফ এফ ইকুয়াল যে বস্তু সমবেগে চলতে থাকে, এটা আমাদের প্রথম সূত্র না? এটা আমাদের প্রথম সূত্রের প্রমাণ না? তাহলে কি আমরা বলতে পারি যে দ্বিতীয় সূত্র থেকেও প্রথম সূত্র প্রমাণ করা যায়? ওকে, এন্ড লাস্ট পয়েন্ট হচ্ছে বস্তুর অভিমুখী ত্বরণের অভিমুখ। অর্থাৎ বস্তুর অভিমুখে আমাদের যে দিকে আমি বস্তুর বল প্রয়োগ করব, আমাদের ত্বরণটাও ঘটবে ঠিক সেম বরাবর। বোঝা গেছে? ওকে, সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গেছে কিনা এটা। সবাই দ্রুত কমেন্ট করো তো বোঝা গেছে কিনা, এই পর্যন্ত বোঝা গেছে কিনা। সবাই দ্রুত একটু কমেন্ট করো এটা বোঝা গেছে কিনা এই পর্যন্ত। বুঝছি, ওকে। জি স্যার বুঝছি, ওকে, বুঝছি বুঝছি। ওকে, চলো নেক্সট। এবার আসো জড়তা ভর বা জাঢ্য ভর। ওকে, দেখো, নির্দিষ্ট নিট বলের জন্য বস্তুর ভর বেশি হলে ত্বরণ কম হয়, বস্তুর ভর কম হলে ত্বরণ বেশি হয়। ওকে, বস্তুর ভর যদি বেশি হয় তাহলে কি আমরা বলতে পারি? দেখো তো, এই এফ ইকুয়াল এম এ, যদি এফ ইকুয়াল কনস্ট্যান্ট হয় তার মানে কি এম এ ইকুয়াল একটা কনস্ট্যান্ট ভ্যালু, অ্যান্ড এম এ ইকুয়াল যদি কনস্ট্যান্ট হয় তাহলে কি আমি বলতে পারি এম ইকুয়াল কনস্ট্যান্ট বাই এ। ঠিক আছে, ধরো সে কনস্ট্যান্ট হচ্ছে কে বাই এ। ওকে, তাহলে এখানে কে কি? কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তাহলে কি আমি বলতে পারি যে এই যে এম এটা প্রপোর্শনাল টু 1/a, অর্থাৎ আমাদের যে এম হবে এই এম আর এ এর ভিতর কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কি, ধরো এই এম প্রপোর্শনাল টু 1/a, আমার যদি ত্বরণ কোনো কারণে বৃদ্ধি পায় তাহলে বস্তুর ভর কমে যাবে না? সিমিলার ভাবে দেখো, বস্তুর ভর যদি কমে তাহলে তার ত্বরণ বৃদ্ধি পাবে। আবার যদি বস্তুর ত্বরণ কোনো এইটা দিয়ে লিখি তাহলে দেখো, বস্তুর ভর যদি কোনো কারণে দেখো বস্তুর ভর যদি কোনো কারণে বৃদ্ধি হয় তাহলে কি আমার ত্বরণ কমে যাবে না? ঠিক আছে, এই প্রথম পয়েন্টে এটাই বলা হয়েছে, ভর বেশি হলে ত্বরণ কম হবে, ভর কম হলে ত্বরণ বেশি হবে। ঠিক আছে, ওকে, তাহলে কি এটা বোঝা গেছে? ওকে, এইবার আসো নেক্সট পয়েন্ট কি বলছে। আচ্ছা দাঁড়াও, ওকে, চলো নেক্সট পয়েন্ট কি বলছে। তাই বস্তুর ভর হচ্ছে, দেখো, তাই জন্য কি লিখছে পয়েন্টটা, বস্তুর ভর হচ্ছে সেই ধর্ম, এই ভর সেই ধর্ম যা বস্তুর বেগকে পরিবর্তনে বাধা দেয়। ঠিক আছে, বস্তুর ভর হচ্ছে সেই ধর্ম যা বস্তুর বেগকে পরিবর্তনে বাধা দেয়। অর্থাৎ জড়তার অর্থ কোনো পরিবর্তনকে বাধা দেওয়া, তাই এই ভরকে অনেক সময় জড়তা ভরও বলা হয়। ঠিক আছে, তাহলে জড়তা ভরের কনসেপ্ট আসে কোন সূত্র থেকে? সবাই কমেন্ট করো তো, জড়তা ভরের কনসেপ্ট আসে কোন সূত্র থেকে? প্রথম সূত্র না দ্বিতীয় সূত্র? জড়তা ভরের কনসেপ্ট আসে কোন সূত্র থেকে? দ্বিতীয় সূত্র না প্রথম সূত্র? সবাই একটু কমেন্ট করে জানাও। ওকে, প্রথম। ঠিক আছে, ওকে,
ঠিক আছে, চলো নেক্সট। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। দেখো বলের একক, বলের একক আছে দুই ধরনের, আমরা এটা জানি। বলের একক আছে দুই ধরনের, কি কি? একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। ওকে, এটা মনে রাখবা, আমাদের এই এককগুলো কাজে লাগবে, খুব 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 কাজে লাগবে আমাদের এই এককগুলো। ওকে, দেখো বলের দুই ধরনের একক আছে, কি কি? একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। বলের পরম একক কয়টা? তিনটা। কি কি? একটা হচ্ছে এমকেএস, একটা হচ্ছে সিজিএস, একটা হচ্ছে এফপিএস। এগুলো আমরা জানি না, আমাদের মেজারমেন্টের ইউনিট আছে কয়টা? তিনটা। এমকেএস, একটা হচ্ছে এমকেএস, একটা সিজিএস, একটা এফপিএস। ওকে, চলো তাহলে প্রথমে আসে এমকেএস। এমকেএস পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন, এবং 1 নিউটন সমান কি লেখা যায়? দেখো এফ সমান এম এ। যখন বস্তু হবে, এটা এমকেএস এর মেজার করব, তখন এম হতে হবে কেজিতে, এ হতে হবে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে আমাদের এফ এর এককটা আসবে কি? নিউটনে। বোঝা গেছে? এই জিনিসটা দিয়ে দেখো 1 নিউটন সমান 1 কেজি গুণ 1 মিটার স্কোয়ার। তাহলে 1 নিউটন সমান আমরা কি বলতে পারি? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, চলো নেক্সট। সিজিএস। সিজিএস এককে বলের একক হচ্ছে ডাইন। ডাইনের এককে কি কি? দেখো যখন এখানে বিষয়টা আসবে সিজিএস এ, ওকে ঠিক আছে, চলো এখানে যখন গেল এফ ইকুয়াল এম এ, যখন এটা সিজিএস এককে আসবে তখন আমাদের বলতে হবে, দেখো সিজিএস, সিজিএস এককে দেখো এমটা আসবে গ্রামে, এটা আসবে সেন্টিমিটারের জায়গায় কি হয়ে যাবে, সরি মিটারের জায়গায় সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড ফাইনালি এফ আসবে কিসে আমাদের? তাহলে ডাইনে। ওকে, এটা কিন্তু ডাইনি না, ডাইন, ডাইন, এই যে পাশে লিখে রাখছি আমি ডাইন, এটা কিন্তু ডাইনি বললো না আবার কেউ। বলে সিজিএস একক কি? একজন বলবে ডাইনি, ঠিক আছে, ডাইনি বললো না আবার কেউ। ওকে দেখো একক কি তাহলে? ডাইন। তাহলে 1 ডাইন সমান কি বলা যাবে? দেখো 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার মিটার সেন্টিমিটার স্কোয়ার। দেখো তাহলে কি বলা যায়? ডাইন ইন্টু 1 ডাইন সমান 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে এটা? এবার আসো এফপিএস। ওকে, এফপিএস। ওকে, এফপিএস এর এককে যখন ধরো এটা হচ্ছে এফপিএস। ওকে, এফপিএস এককে দেখো মিটারের একক কি? মানে দূরত্ব কি সে মেজারমেন্ট করা হয়? ফিট। সো এখানে কি বসবে? এটা ফুট পার সেকেন্ড স্কোয়ার। ওকে, ফুট পার সেকেন্ড স্কোয়ারে বসবে কি আমাদের? মিটার। এবং এখান থেকে এলবি, 1 এলবি মানে কি? এটা হচ্ছে পাউন্ড, এলবি। ওকে, দিস ইজ কল্ড পাউন্ড। আমাদের বাংলায় আমরা যদি বলি, আমরা কেক খাই তো সবাই নাকি, ঠিক আছে, এটা হচ্ছে পাউন্ড। ওকে, এই কেক কেনার সময় যখন বলা হয় যে 2 পাউন্ডের একটা কেক, 3 পাউন্ডের একটা কেক, ঠিক আছে, 3 পাউন্ডের কেক, 4 পাউন্ডের কেক অনেকে নিয়ে আসে, তো ওই যে সময় আমরা শুনি যে ওটা হচ্ছে পাউন্ড, ঠিক আছে, এই হচ্ছে সেই পাউন্ড। ওকে, তাহলে এইখানে আমাদের বলের একক হচ্ছে পাউন্ডাল, ঠিক আছে, পাউন্ড ডাল। ওকে, পাউন্ড ডালের এই কি? 1 পাউন্ডাল সমান দেখো 1 পাউন্ড গুণ 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 পাউন্ডাল সমান কি হবে? 1 পাউন্ড গুণ ফিট পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? তো সবাই কমেন্ট করে এখন তো বোঝা গেছে কিনা, সবাই কমেন্ট করে এখন তো বোঝা গেছে কিনা। সবাই কমেন্ট করে এখন তো বোঝা গেছে কিনা। জি ভাইয়া বুঝছি। ওকে, ওকে, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে, বুঝছি দাদা। ওকে, চল নেক্সট। এবার আসো, এই যে আমরা এককগুলো শিখলাম না, এই যে আমরা এককগুলো শিখলাম, দেখো তো 1 নিউটন, 1 ডাইন আর 1 পাউন্ডাল, এই তিনটা এককের ভিতর আমাদের কনভার্সন বা রূপান্তর করা লাগবে, ঠিক আছে, চলো রূপান্তরটা কিরকম দেখো। 1 নিউটন ইকুয়াল 1 কেজি গুণ 1 কেজি পার মিটার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, কেজি কেন হবে এখানে? এখানে কেজি হবে না, এটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
ঠিক আছে, এটা আমি একটু সংশোধন করে দিই, এই কেজিটা হবে না, ঠিক আছে, এটা খেয়াল রাখবো কিন্তু এই কেজিটা হবে না। ওকে, ওকে আসো তাহলে এবার দেখো এখান থেকে কি লেখা যায়। দেখো 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন 1 কেজি সমান কি 1000 গ্রাম আমরা জানি, আর 1 মিটারে 100 সেন্টিমিটার, আর সেকেন্ড তো সেকেন্ডই থাকবে না। তাহলে দেখো 1 কেজি এখানে 1000 গ্রাম বসলো, 1 মিটার মানে কি 100 সেন্টিমিটার বসলো, তাহলে 1000 আর 100 গুণ করলে আসে 10⁵। আর এদিকে এই যে গ্রাম আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে গুণ করলে আসে ডাইন। তাহলে কি আমরা বলতে পারি যে 1 নিউটন সমান 10⁵ ডাইন। বোঝা গেছে? ওকে, চলো নেক্সট কি বলছে, 1 পাউন্ডাল। 1 পাউন্ডাল সমান আমরা জানি 1 ফিট, 1 পাউন্ড গুণ 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এখন এই যে মেজারমেন্ট এটা মুখস্থ রাখবা, ঠিক আছে। 1 পাউন্ড সমান কি লেখা যায় 452.6 গ্রাম, এটা মুখস্থ রাখবা। 1 পাউন্ডে হচ্ছে কত গ্রাম এটা মুখস্থ রাখবা, 452.6 গ্রাম। আর 1 ফিট পার সেকেন্ড স্কোয়ার, 1 ফিটে হচ্ছে এত সেন্টিমিটার, 30.48 ইন্টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই দুটোকে গুণ করলে দেখো তো 452.6 আর 3.48, এই দুটোকে গুণ করলে আসে 13,825.7। আর এই যে গ্রাম আর সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকে গুণ করলে আসে ডাইন। তাহলে 1 পাউন্ডাল সমান কত, এত ডাইন। বোঝা গেছে? ওকে চলো নেক্সট, 1 নিউটন। 1 নিউটন সমান কি বলা যায় দেখো তো, 1 কেজি গুণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এই 1 কেজি সমান 2.2 পাউন্ড, আর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে 3.28 ফিট পার সেকেন্ড স্কোয়ার। এটা মুখস্থ রাখবা, এই ডেটা দুটো মুখস্থ রাখবা, ঠিক আছে। 1 মিটার সমান 3.28 ফিট, তাহলে ওটাকে বলা যায় 7.2 পাউন্ডাল। আর 1 নিউটন তাহলে সমান আমরা কি বলতে পারি, 7.2 পাউন্ডাল। বোঝা গেছে? দেখো নিচে লেখা আছে কিছু, নিউটন, ডাইন, পাউন্ডালকে পরম একক বলা হয় কারণ এরা এককগুলি পৃথিবীর সর্বত্র সমান, যেখানেই পরিমাপ করা হোক না কেন এর মানের কোনো পরিবর্তন হয় না। উল্লেখ্য সামেশন সমীকরণ ব্যবহার করতে হলে অবশ্যই বলকে পরম এককে মাপতে হবে। ঠিক আছে, সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? সবাই বলো এই পর্যন্ত বুঝছো কিনা? বুঝছি ভাইয়া, বুঝছি দাদা, সাব্বাস। ওকে চলো নেক্সট, তাহলে আমরা নেক্সট কি কোন টপিকে যাব? চলো দেখো এখানে দুইটা একক আসছিল, একটা হচ্ছে পরম বা নিরপেক্ষ একক, এটা পড়া হয়ে গেছে। তাহলে এবার আমরা কিসে যাবো, অভিকর্ষীয় একক। ওকে চলো নেক্সট, বলের অভিকর্ষীয় একক। দেখো বলের অভিকর্ষীয় একক আছে তিনটা, এমকেএস বা এসআই পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি ওয়েট। ওকে, কেজি ওয়েট। এখন 1 কেজি ওয়েট, আমরা বস্তুর ওজন মাপি, দেখো তো বস্তুর ওজন সমান কি W=mg, এটা আমরা জানি বস্তুর ওজন ওয়েট। তাহলে 1 কেজি ওয়েট সমান বোঝায় কি, দেখো 1 কেজি গুণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই 9.8 এইটা কি আমাদের অভিকর্ষ ত্বরণ না, জি। ঠিক আছে ভাইয়া, এই মানগুলো ক্যালকুলেটরে আসবে না, মুখস্থ থাকবে না, ঠিক আছে। ক্যালকুলেটরটাও দেখাবো, ঠিক আছে। ক্যালকুলেটরে আসবে মান, আমার ছোট বোন যেহেতু আবদার করছে ক্যালকুলেটরে মান আসবে, সমস্যা নেই। চলো 1 কেজি ওয়েট সমান কি বলে, 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো তো এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা কি আমাদের জি না? তাহলে এই জি সমান আমরা কি বলতে পারি 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে এই জি মানে কি, এটা হচ্ছে ওজন বোঝায়, ওয়েট মানে কি ওজন। তাহলে ওজন আনতে আমাদের কি গুণ হবে এর সাথে, দেখো যখনই কেজি হবে তখনই কেজির সাথে বোঝাবে 1 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কি 9.8 নিউটন। তার মানে আমরা বলতে পারি দেখো তো 1 কেজি ওয়েট সমান কত, 9.8 নিউটন। ঠিক আছে, ওকে চলো নেক্সট, সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওয়েট। 1 গ্রাম ওয়েট সমান
1 গ্রাম গুণ, মনে রাখবা সিজিএস এককে অভিকর্ষ ত্বরণের মান। ক্যালকুলেটরে কভারটাতে দেখলেই বুঝতে পারবা। হ্যাঁ সত্যি, ক্যালকুলেটরে এগুলো আসবে, সত্যি কথা। কিন্তু ধরো তুমি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন দিতে গেছো, ডিইউর অ্যাডমিশন দিতে গেছো, ডিইউ, তোমার কাছে ক্যালকুলেটর নাই, এখানে নো ক্যালকুলেটর। আমাদের অনেকের স্বপ্ন থাকে কি ডিইউতে পড়বো, ডিইউতে পড়তে গেলে কোনো ক্যালকুলেটর নাই, কোনো ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেট করতে পারবা না, তখন কি তোমাকে এটা মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? তখন তোমাকে কি এটা মেমোরাইজ করতে হবে। ওকে চলো, এবার আমি কিছু মান লিখি। দেখো এমকেএস পদ্ধতিতে জি, স্মল জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সিজিএস পদ্ধতিতে জি মান হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এফপিএস এই পদ্ধতিতে জি মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই তিনটে একদম টানা, হ্যাঁ টানা তো টানা গাড়ি হয়ে গেছে আমার, আসো টানা মুখস্থ। ওকে, এই তিনটা একদম টানা মুখস্থ করতে হবে। তাহলে কি কি, আসো 1 গ্রাম ওয়েট সমান 1 গ্রাম গুণ, তাহলে ওয়েট মানে কি বলছি, যে এখানে অভিকর্ষ ত্বরণ গুণ হয়ে যাবে, আর অভিকর্ষ ত্বরণ সিজিএস পদ্ধতিতে এটার মান কত, 980, 980 গুণ করলে কত আসে, 980 ডাইন। ওকে চলো, এফপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষ একক হচ্ছে পাউন্ড ওয়েট। এখন 1 পাউন্ড ওয়েট হচ্ছে 1 পাউন্ড গুণ 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার। কারণ বলেছে কি, যখনই ওয়েট বলবে তখনই সাথে কি গুণ হয়ে যাবে অভিকর্ষ ত্বরণ, এবং এফপিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণ কত, 32, তাহলে 32 পাউন্ড পাউন্ডাল। ঠিক আছে, তাহলে বলো বলের মাত্রা, আচ্ছা জানি মাত্রা আমরা জানি না, মাত্রা ইকুয়েশন দেখো তো বলের মাত্রা কি করে আসে, চলো আমি একটু দেখাই বলের মাত্রা, আমি একটু দেখাই। ওকে, এটা লাগবে না, এটা টানা মুখস্থ করবা। ওকে, এটা লাগবে না, চলো বলের মাত্রা এফ ইকুয়াল এম এ। এখন এই যে বস্তু বল, ভর, ভরের মাত্রা কি ক্যাপিটাল এম, এবং যদি মাত্রাতে প্রকাশ করতে হয় তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়। ওকে, আসো ত্বরণ, ত্বরণের মান কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে মিটারের জন্য কি বসে এখানে ক্যাপিটাল এল, এবং সেকেন্ডের জন্য কি বসে এখানে টি। টি কি পার সেকেন্ড স্কোয়ার মানে কত, -2 আছে, তাই এটার মাথা হচ্ছে -2। এইটা হচ্ছে কি এর মাত্রা ইকুয়েশন, মাত্রা বের করতে পারি, সাবাস। আরে আমার স্টুডেন্ট তো সব ব্রিলিয়ান্ট, আমার স্টুডেন্টগুলো তো সব ব্রিলিয়ান্ট, আমি তো জানি এটা, বলে মাত্রা বের করতে পারি, সাবাস। ওকে, তাহলে আসো, এই পর্যন্ত বুঝছো কিনা, সেকেন্ড স্লাইড এটা বুঝছো কিনা, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো এটা বুঝছো কিনা। এটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো। জি স্যার বুঝছি, জি ভাইয়া বুঝছি, বুঝছি দাদা। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব আমাদের। ওকে চলো, বলের নিরপেক্ষ নীতি কি কি বলছে, কোনো বস্তুর উপর একই সময়ে একাধিক বল ক্রিয়া করলে প্রত্যেকেই নিজ নিজ দিকে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটাবে বা ঘটাতে চেষ্টা করবে। অর্থাৎ নিচের উদাহরণটা আগে পড়ি, ছুটন্ত ঘোড়ার পিঠে চড়ে হঠাৎ উপরের দিকে লাফ দিলে আরোহী নিচের দিকে না পড়ে ঘোড়ার পিঠে এসে পড়ে। আরোহী যখন পড়ে তখন আমি এটা একটা ছবি দেখাই তোমাদের, ঠিক আছে? ওকে চলো, এটা একটা ছবি দেখাই আমি তোমাদের। ওকে, ঘোড়ার
উপর লাফ দেয়া। আবার ঘোড়ার ওকে, একটা ভিডিও দেখা যাচ্ছিলাম তোমাদের, ঘোড়ার উপর থেকে লাফ দেয়া এবং ঘোড়ার পিঠে ফেরত। লাফ দেওয়া সার্কাস। না এখন আসছে না, ঠিক আছে, এটা তোমাদেরকে আমি পার্সোনালি ভিডিও দেখাবো না, এটা এখন আসছে না তোমাদের এটা। চলো একটু উদাহরণের মাধ্যমে পড়াশোনা করি, আবার ব্যাক আসি। চলো 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 চলো, দেখো কি বলছে, ছোটন্ত ঘোড়ার পিঠে, আচ্ছা কোনো বলছে তো, হ্যাঁ ঠিক আছে। দেখো ছুটন্ত ঘোড়ার পিঠে চড়তে হঠাৎ উপরের দিকে লাফ দিলে আরোহী নিচের দিকে না পড়ে সোজা ঘোড়ার পিঠে এসে পড়ে। ঠিক আছে, ছুটন্ত ঘোড়ার পিঠে চড়ে হঠাৎ উপরের দিকে লাফ দিলে, ধরো এই হচ্ছে ঘোড়া, ঠিক আছে, এই হচ্ছে ঘোড়া, এই ঘোড়ার পিঠে মানুষ আছে, ঘোড়া চলতেছে, মানুষ লাফ দিচ্ছে, তাহলে কিছুক্ষণ পর কি ঘোড়া এখানে থাকবে, ঠিক আছে, এই হচ্ছে ঘোড়া, তখন মানুষ কি শূন্যে। ওকে, এবার কিছুক্ষণ পর আবার ঘোড়া এখানে, তাহলে মানুষটা এসে দেখা গেল আবার এর পিঠে বসে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষ করে সার্কাসে দেখা যায় বেশি, আবার ঘোড়ার পিঠে এসে আবার বসে, আবার চলতে শুরু করে। ওকে, ওকে চলো, তাহলে আবার এসে ঘোড়ার পিঠে বসে, তাহলে দেখো ছুটন্ত ঘোড়ার পিঠে হঠাৎ করে উপরের দিকে লাফ দিলে আরোহী নিচের দিকে না পড়ে ঘোড়ার পিঠে এসে পড়ে। আরোহী যখন ঘোড়ার পিঠে থাকে তখন সে ঘোড়ার সমবেগ প্রাপ্ত হয়। তার মানে কি, এই যে ব্যক্তি এখানে লাফটা দিল, সেই ব্যক্তি যদি এখানে আবার এসে পিঠে পড়ে, জাস্ট লাইক মনে করো তুমি, এটা হচ্ছে যে নিচের বাস, বাসে বসে আছো তুমি, বাসের ভিতর থেকে তুমি একটা বল উপরের দিকে ছুড়লে, তাহলে বলটা কি তোমার হাতে এসে আবার পড়বে না? তাহলে যদি তুমি ঘোড়ার পিঠে বসে থাকো, সমবেগ থেকে নিয়ে তুমি যদি ঘোড়ার সমবেগে একটা লাফ দাও, তাহলে কি তুমি কিছুক্ষণ পরে সে আবার ওই ঘোড়ার পিঠেই পড়বে না? এটাই বলছে, তখন সে এখানে ঘোড়ার সমবেগ প্রাপ্ত হয়, লাফ দিলেও উঠলেও তার পূর্বে বেগ কোনো নষ্ট হয় না। ঠিক আছে, লাফ দিয়ে উঠলেও যদি তার ঘোড়ার পিঠের বেগটা নষ্ট না হয়, তাহলে কি আমি বলতে পারি যে এইখানে একে অন্যের দ্বারা কোনো বল প্রভাবিত হচ্ছে না? ঠিক আছে, এইখানে একে অন্যের দ্বারা কোনো বলের প্রভাবিত হচ্ছে না। ঠিক আছে, দেখো এই কথাটাই বলছে উপরে, কোনো বস্তুর উপর একই সময় একাধিক বল ক্রিয়া করলে প্রত্যেকেই নিজ নিজ দিকে বস্তুর ভরবেগে পরিবর্তন ঘটাবে বা ঘটাতে চেষ্টা করবে। তার মানে কি, বস্তুর এই যে ঘোড়া, এই ঘোড়ার উপর যে মানুষ ছিল, মানুষের ভর আর ঘোড়ার ভর কি সেম? সেম না। তো একটা মানুষের ভর ধরো এখানে, ভর এবং বেগ এইটা হচ্ছে পি, আর এইটা যে নিচে ঘোড়া ছিল এটা ধরো পি প্রাইম, এই পি আর পি প্রাইম কি সেম? সেম না। তার মানে কি, পি ইজ নট ইকুয়ালস টু পি প্রাইম। যদি দুটো সেম না হয় তাহলে কি ঘটাতে চেষ্টা করবে, একে অন্যের ক্রিয়া দ্বারা প্রভাবিত হবে না। এটাকেই বলা হচ্ছে বলের নিরপেক্ষ নীতি। তাহলে আমাকে সবাই দ্রুত কমেন্ট করো যেটা বুঝছো কিনা, বলের নিরপেক্ষ নীতিটা বুঝছো কিনা। সবাই দ্রুত কমেন্ট করো বলের নিরপেক্ষ নীতিটা বুঝছো কিনা। ঠিক আছে, বলের নিরপেক্ষ নীতিটা বুঝছো কিনা? বুঝছি ভাইয়া, বুঝছি দাদা, ঠিক আছে, বুঝছি স্যার। ওকে চলো নেক্সট। ওকে, নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ হচ্ছে, এবার আমরা শিখব নিউটনের দ্বিতীয় সূত্র কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এটা আমরা শিখবো আজকে। ঠিক আছে, চলো। ওকে, প্রথমে দেখো
কিভাবে প্রয়োগ করা যায়? এখানে নিউটনের দ্বিতীয় সূত্রের প্রয়োগ কি কি আছে? 1 নম্বর আছে ঘোড়া গাড়ি টানা, নৌকার গুণ টানা, ট্রেনের চলাচল, কপিকল, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু সুতার টান, এবং সবশেষে আছে কি ঘর্ষণ বল। ঠিক আছে, আমরা প্রত্যেকটা শিখব। ঠিক আছে, চলো। প্রথমে আছে ঘোড়ার গাড়ি টানা। ওকে, ঘোড়ার গাড়ি টানার আগে আমি তোমাদের একটু প্রথমে নিজের মতো করে একটু বুঝাই। হ্যাঁ, ব্ল্যাঙ্ক। ঠিক আছে, ধরো ঘোড়ার গাড়ি টানা। তাহলে এই ধরো হচ্ছে একটা ঘোড়া। ঠিক আছে, এই হচ্ছে ধরো একটা ঘোড়া। আমার ছবি কিন্তু খুব ভালো না, সো এটা হচ্ছে একটা ঘোড়া। ধরো এই এই ঘোড়ার সাথে, এই যে ঘোড়া, এই ঘোড়ার সাথে কি তোমার একটা গাড়ি বাঁধা আছে। এই এই যে ঘোড়াটা ছুটতেছে, ঘোড়ার সাথে তোমার একটা গাড়ি বাঁধা আছে। ওকে, এই হচ্ছে ধরো গাড়ি। ওকে, তাহলে গাড়ি যেটা বাঁধা আছে, ভালো কথা, প্রথমে বলো এই ঘোড়ার ভর। আমি যদি ঘোড়ার ভরকে ধরি ক্যাপিটাল এম এইচ, ঘোড়ার ভর যদি হয় ক্যাপিটাল এম এইচ, তাহলে আমি কি বলতে পারি তার ওজন কাজ করছে নিচের দিকে, অ্যান্ড ডাব্লিউ এইচ সমান কি হবে? ক্যাপিটাল এম এইচ ইন্টু জি। এটা লেখা যায়। ওকে, ঘোড়ার গাড়িটা আমি যদি একটু বলি, এখানে এই যে ঘোড়াটা বলটা প্রয়োগ করতেছে না, এই যে ঘোড়া, এই ঘোড়া বলটা প্রয়োগ করতেছে। ওকে, এটা ধরো সে বলটা প্রয়োগ করতেছে। তাহলে এই বরাবর যদি তার প্রকৃত বল হয় এফ, এটা যদি হয় এফ, এবং এই কোণটা যদি হয় থেটা, তাহলে কি আমি বলতে পারি যে এই বরাবর আমার বলের উপাংশ কি কাজ করতেছে? এফ কস থেটা। এবং উপর বরাবর কি কাজ করতেছে? এটা হচ্ছে সোজাই হয় না আমার এটা। ঠিক আছে, ওকে, তাহলে আসো উপর বরাবর কি কাজ করতেছে? এটা ধরো হচ্ছে এফ সাইন থেটা। ঠিক আছে, ঘোড়ার প্রকৃত বল হচ্ছে এফ, তার প্রয়োগ করতেছে সে এফ, তাহলে এফ কস থেটা বল সামনের দিকে যাচ্ছে, আর এই এফ কস থেটা কি বস্তুর ঘোড়ার ওজন প্রশমিত করতেছে। ওকে, তাহলে আসো এই এফ সাইন থেটা এটা কি করতেছে? বস্তুর ওজন, বস্তুর ওজন না দিয়ে বলা ভালো যে এখানে ঘোড়ার ওজন। ঠিক আছে, এখানে হচ্ছে এটা ঘোড়ার ওজন প্রশমিত করছে, প্রশমিত করে। ওকে, এফ কস থেটার কারণে গাড়ি সামনে যাবে, বরং বলা ভালো যে এটা ঘোড়া সামনে যাবে। ভালো কথা, ঘোড়া সামনে যাবে। ওকে, তাহলে আসো ঘোড়া সামনে যাচ্ছে, সে এখান বরাবর কি বল প্রয়োগ করতেছে? এফ কস থেটা। এখন আসো এই যে ঘোড়া, এই তো ঘোড়াকে টানতেছে, সে নিজের দিকে কি বলে টানতেছে? এখানে ধরো টি বলে টানতেছে। তাহলে আমরা জানি কি প্রত্যেক বস্তুর ভিতর একই পরিমাণ টান এবং বিপরীতমুখী টান বল ক্রিয়া করে, কারণ টান বল কি সমান এবং পরস্পর বিপরীতমুখী, আমরা পড়ছি। তাহলে দেখো তো সামনের দিকে যে পরিমাণ টান ঘোড়া প্রয়োগ করতেছে, এই ঘোড়ার গাড়িও তার বিপরীত দিকে কি একটা টি টান বল অনুভব করবে না? ঠিক আছে, তাহলে আসো এবং আমরা বলি যে এইদিকে হচ্ছে ঘর্ষণ বল এফ এস কাজ করতেছে। এফ এস এটা হচ্ছে ঘর্ষণ বল। ওকে, তাহলে আসো ঘর্ষণ বল যদি এফ এস বরাবর কাজ করে, তাহলে কি আমি বলতে পারি এখানে দেখো তো প্রথম বস্তুর জন্য, মানে ঘোড়ার জন্য, আমাদের বস্তুর প্রথম সূত্র কি ছিল? সামেশন অফ এফ ইকুয়াল এম এ। ওকে, সামেশন অফ এফ ইকুয়াল যদি এম হে হয়, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আসো সামেশন অফ এফ ইকুয়াল এম এ, আমি ধরলাম কি ঘোড়া ও গাড়ি উভয়ের
ত্বরণ এ। উভয়ের ত্বরণ যদি এ হয়, এটা সামনের দিকে এগোবে। উভয়ের ত্বরণ এ হলে তাহলে কি আমরা বলতে পারি, দেখো তো ঘোড়ার উপর কি কি বল কাজ করতেছে, সামেশন অফ এফ। সামনের দিকে কে কাজ করতেছে, এফ কস থিটা। তাহলে আমাদের প্রথমে বসবে কি এফ কস থিটা মাইনাস, পরে কি বসবে টি, ইকুয়াল বস্তুর ভর কত, বস্তুর এই বস্তুর ভর মানে কার উপর কাজ করতেছে, ঘোড়ার উপর। তাহলে এখানে আমি বলতে পারি এম এইচ ইন্টু এ। ওকে, এখন আসো তোমার কোশ্চেন হতে পারে যে এফ কস থিটা কেন আগে বসলো, টি কেন আগে বসলো না। কারণ আমাদের দেখো পুরো সিস্টেমের ত্বরণ এ, এটা কি সামনের দিকে অগ্রসর হচ্ছে না। তাহলে ঘোড়ার সিস্টেমের ত্বরণ যদি হয় এ, এটা যদি সামনের দিকে অগ্রসর হয়, তাহলে কি আমরা বলতে পারি যে এফ কস থিটা বড়। এখানে বলতে পারি যে এটা হচ্ছে এফ কস থিটা বড়, বড় বলি না সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক নাম্বার। আর যেটা বড়, বড় থেকে ছোট হবে কি আমাদের এই এম এক্স ইন্টু এ। এবার আসো গাড়ির জন্য। গাড়ির জন্য আমরা কি লিখতে পারি দেখো তো, এখানে বস্তুর এই যে টান বল, এই টান বল এবং ঘর্ষণ বল, এই দুইটার ভিতর কে বড় হবে, অবশ্যই টান বল। কারণ টান বল যদি বড় না হতো তাহলে কি আমাদের এই গাড়ি সামনে এগোতো না। ঘর্ষণ বল যদি বড় হতো তাহলে কি বস্তু পিছন দিকে যেত। তাহলে কি আমি বলতে পারি এখানে টি মাইনাস এফ এস সমান গাড়ির ভর হচ্ছে এফ এম সি, গাড়ির ভর হচ্ছে এম সি ইন্টু এ। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার। তাহলে আমরা কি 1 প্লাস 2 এই দুটো যোগ করে লিখতে পারি দেখো তো, এফ কস থিটা মাইনাস এফ এস সমান কত, এম সি প্লাস এম এইচ ইন্টু এ। তার মানে আমাদের এখানে আসো দেখো ত্বরণ কত আসে, এফ কস থিটা মাইনাস এফ এস বাই এম সি প্লাস এম এইচ। বোঝা গেছে, এটা হচ্ছে কি আমাদের বস্তুর ত্বরণ। ওকে, তাহলে আসো এটা যদি হয় বস্তুর ত্বরণ, তাহলে আমরা এটাকে কি এবার বক্স করে দিলাম আমাদের ফর্মুলা হিসেবে। ওকে, আচ্ছা তাহলে বলো তো এই পর্যন্ত বুঝছো কিনা, এই যে ত্বরণ বের করাটা এটা বুঝছো কিনা, বস্তু এই যে ত্বরণ বের করা এটা বুঝছো কিনা, কোনো কোশ্চেন আছে কিনা। এটা বুঝছো কিনা সবাই কমেন্ট করো। বুঝছি স্যার, জি স্যার বুঝছি। ঠিক আছে, তাহলে আসো আমরা পরে এসে যাই। দেখো কি লিখছে এখানে, এই যে এম এইচ হচ্ছে ঘোড়ার ভর। এই ছবিটা দেখার দরকার নেই, কারণ ছবিটা আমার ভালো হয়নি খুব একটা। এই ছবি হচ্ছে এটা খেয়াল করবা। ওকে, এই ছবি হচ্ছে এটা খেয়াল করবা। ঠিক আছে, এখানে কি বুঝাইছে এইটা ছবিটা খেয়াল করবা। ওকে, আসো কি বলছে, বস্তুর ঘোড়ার ভর হচ্ছে ভর এম এইচ, এফ হচ্ছে ঘোড়া কর্তৃক প্রযুক্ত বল, এফ কস থিটা হচ্ছে এফ এর অনুভূমিক উপাংশ, এফ সাইন থিটা হচ্ছে এফ এর উলম্ব উপাংশ। তাহলে ডাব্লিউ ইকুয়াল এম এইচ ইন্টু জি, এটা হচ্ছে ঘোড়ার ওজন। এখানে এফ সাইন থিটা বল দ্বারা ঘোড়ার ওজন প্রশমিত হয়, ফলে এফ কস থিটা বলের কারণে ঘোড়ার সামনের দিকে অগ্রসর হয়। ওকে, আসো তাহলে কি এই পর্যন্ত বোঝা গেছে, এফ সাইন থিটা বলের কারণে ঘোড়া সামনের দিকে, এফ কস থিটার কারণে ঘোড়া সামনে যাবে, এফ সাইন থিটার কারণে বস্তুর ওজন প্রশমিত হবে। ওকে, আচ্ছা তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা কি এফ কস থিটা মাইনাস টি সমান লিখতে পারি 1 নাম্বার। এখান থেকে টি মাইনাস এফ এস সমান এম সি ইন্টু এ 2 নাম্বার লিখতে পারি। এফ এস হচ্ছে গাড়ি ঘর্ষণ ও বাতাসের বাধাজনিত বল। ঠিক আছে, আমরা কি দুইটাকে একবারে এখানে করে দিছি, অ্যাড করে দিছি। তাহলে আমরা এখানে বলতে পারি দেখো এটা হচ্ছে বাতাসের ঘর্ষণ এবং বাধাজনিত বল। তাহলে 1 ও 2 যোগ করে আমরা কি পাই, এফ কস থিটা থেকে 3 নাম্বার ইকুয়েশন পেলাম, এফ ইকুয়াল এফ কস থিটা মাইনাস এফ এস বাই এম এক্স প্লাস এম সি। এখন 2 নাম্বার হতে আমরা তাহলে কি পাচ্ছি, তাহলে 2 নাম্বারে কি আমরা কি পাই দেখো, টি ইকুয়াল কি লিখতে পারি এম সি আর এফ এস যোগফল। তাহলে এর মান আমরা পেয়েছি, তাহলে টি এর মান কত হবে, এম সি ইন্টু দেখো এফ কস থিটা মাইনাস এফ এস বাই এম এইচ প্লাস এম সি প্লাস ঘর্ষণ বল। ওকে, যদি এফ কস থিটা এবং এফ এস সমান হয় তাহলে আমরা কি বলতে পারি, এ ইকুয়াল 0 বাই এম এইচ প্লাস এম সি, দ্যাট মিনস 0। আর এ যদি 0 হয়, দেখো তো এফ কস থিটা আর এফ এস 0 হলে দেখো দুটো যদি সমান হয় তাহলে বিয়োগফল 0, বিয়োগফল 0 হলে ত্বরণও 0, ত্বরণ 0 হলে ভি কনস্ট্যান্ট। তাহলে লাস্ট লাইন কি বলতে দেখো, ঘোড়ার গাড়ি সমবেগের সামনের দিকে অগ্রসর হবে। তাহলে এটা বোঝা গেছে। ঠিক আছে,
সবাই কমেন্ট করো, দেখো ঘোড়ার গাড়ি সমবেগে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে বলো সবাই, এখন তো বোঝা গেছে কিনা? সবাই এখন তো বলো এটা বোঝা গেছে কিনা? সবাই দ্রুত বলো এখন তো বোঝা গেছে কিনা। ঠিক আছে, সবাই বলো একটু আমাকে দ্রুত। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, বুঝছি স্যার। ওকে, দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানাও বোঝা গেছে কিনা। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকবে। দ্রুত কমেন্ট করে জানাও আমাকে বোঝা গেছে কিনা। যদি বুঝে থাকো তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। দ্রুত দ্রুত কমেন্ট করো তো, আমাকে জানাও একটু বোঝা গেছে কিনা। ঠিক আছে, বুঝছি দাদা। ওকে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাকবে। বেশি লেন্দি করব না, যেহেতু আজকে আমাদের এটা হচ্ছে মানে কালকের একটা ক্লাস ছিল বাকি। তো সবাই দ্রুত ক্লাস করে ক্লাস নোটটা পোস্ট করবা। ঠিক আছে, সবাই দ্রুত ক্লাস করে ক্লাস নোটটা পোস্ট করবা। ফেসবুকে পোস্ট করবা, গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, এবং আমাকে ইনবক্স করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সবাই পোস্ট করবা এটা। ওকে, আজকে ক্লাস তাহলে এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। ওকে।